যদি এমন হইতো যে ইনক্লুসিভ নির্বাচন হবে না, অর্থাৎ আওয়ামী লীগ বাদ, তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসেবে আপনাকে নিবে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন হুম, হুম। করে, তাহলে সেই প্রশাসন, যেই প্রশাসনকে আপনারা চরম ভাবে বলছেন স্বৈরাচারের দোসর, এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত 16 বছর, আমি আবারও বলছি, আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে ছিল বাংলাদেশের ইসরায়েল, এবং আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন, এবং সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেই প্রশাসনের অধীনে আপনাদের আস্থাটা এত কেন, যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া সত্ত্বেও আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে পতিত সরকার আর যারা নির্বাচনের দিকে জোরালো ভাবে আসতেছেন, তারা কি নিজেদের মধ্যে পার্থক্য দেখেন না? নাকি প্রশাসন ভাবতেছে ওই দুইটা, পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছেন, তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না? এই প্রশ্নটা আমি রাখলাম। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ, এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনছি। যে বিষয়টি এখন আলোচনা, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা চান। ডক্টর ইউনূস বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এই সময়সীমা। পরে তারা বলেছেন যে তারা এই আলোচনায় সন্তুষ্ট হয়নি। অন্যদিকে এনসিপি নেতারা বলেছেন যে তারা প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনে যাবেন না, প্রশাসন বিএনপি প্রভাবিত। আর জামাত বলেছে যে তারা রমজানের আগে নির্বাচনটা চায়, তার আগে সংস্কার বিচার এই বিষয়গুলো সম্পূর্ণ দেখতে চায়। সব মিলে আপনার হম। কাছে রাজনৈতিক পরিস্থিতিটা যে বাক বদল, এটাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে, এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। দেখেন, আপনি মানে রাজনৈতিক মিটিং গুলার থিওরিটি হলেই যে আপনি সন্তুষ্ট হবেন না। হুম, হুম, সন্তুষ্ট তো হয়েই গেল। আপনি যদি মিটিং করতে গিয়ে আইসা বলেন যে আমি সন্তুষ্ট হয়েছি, তাহলে তো হয়েই গেল। তাহলে তো আর কোনো আলাপ চলে না। এই কারণে আপনি হুম, কখনোই সন্তুষ্ট হবেন না, এটাই স্বাভাবিক। এখন আসেন, তারা সন্তুষ্ট হন নাই কেন? ওনারা ডিসেম্বরে নির্বাচন চাইছেন, কোনোভাবে যাতে এখান থেকে সরে না যায়। হুম, হুম, পাশাপাশি আমরা গত 6-7 মাস যাবত যেটা শুনে আসতেছি, যে বিএনপির সাথে জামাতের তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, এবং একে অপরকে আহ গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছিল না। কিন্তু হুম, সম্প্রতি জামাতের আমির ইউরোপ সফরে গেলেন। হুম, অন হুম, ওয়ে ব্যাক টু ঢাকা উনি আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে আসলেন। আচ্ছা, দেখা করে আসলেন, আসার পরে এদিকে বুধবার যখন দেখা করলো আমাদের বিএনপি মানে প্রধান উপদেষ্টার সাথে, এ, বের হয়ে বললেন যে না, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। জামাত এটাকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বললো যে আমরা রমজানের আগে চাই। এটা আলটিমেটলি রমজানের আগে মানে ফেব্রুয়ারির 19 তারিখে, নেক্সট ফেব্রুয়ারি 19 তারিখে রমজান শুরু হবে। তাতে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে হয়তো নির্বাচন চেয়েছে তারা। তার মানে হচ্ছে এই যে আপনি হার্ডলি এক 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 মাস 10 দিনের পার্থক্য, 1 মাস 10-15 দিনের পার্থক্য, যেটা কোনো ধর্তব্য বিষয় না। অর্থাৎ জামাত ইসলাম ও বিএনপির সাথে ঐক্যমত্য হয়ে এখন নির্বাচন চাচ্ছে, আমি যদি সহজে বলি। এখন জামাত কিন্তু এর কয়দিন আগেই বলছিল যে সংস্কার বিচারের জন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। পাশাপাশি যদি হুম, আপনি আরেকটা দিকে আসেন, জামাতের কিন্তু আজকে পর্যন্ত নিবন্ধন নাই, তার মার্কা নাই, এবং তাদের যে হুম, একজন নেতা আজহার সাহেব, উনি এখনো বন্দী আছেন। এবং এই তিনটা হুম, বিষয় কিন্তু অ্যাপেলের ডিভিশনে বিচারাধীন। তো ঠিক এই মুহূর্তে নির্বাচনের চাপ, সেটা সরকারের উপরে চাপ দিচ্ছেন কিনা আমি ঠিক জানি না। কিন্তু এগুলা ম্যাটার করে, এই জন্য ম্যাটার করে যেহেতু আজকে পর্যন্ত জামাতের নিবন্ধন নাই, উনি নির্বাচন করবেন কেমনে? সুতরাং তার এগুলা রিলিজ করাও দরকার। কারণ রাজনীতিতে কি হয় জানেন, মানে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এরকম কখনো কখনো চাচার কবর কই, চাচি কান্দে কই, এরকম বিষয় আসে। আবার পাশাপাশি দেখেন পরক্ষণে এই আজকের বোধহয় স্টেটমেন্ট এটা, সেখানে বলছে যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে 3টা শর্ত পূরণ করে কথা জানিয়েছে জামাত। সেখানে কি কি? সংস্কার, ফেসিস্টদের বিচার, ও সঠিক নির্বাচন পদ্ধতি। তাহলে ফেসিস্টদের বিচারও চাচ্ছেন, সংস্কারও চাচ্ছেন, এবং এই সংস্কারের জন্য কম হইলে ডিসেম্বর, বেশি হইলে জুন। সুতরাং আবার কিন্তু সেই জুন পর্যন্তই চলে যাচ্ছে। এখন তাহলে এই আলোচনাগুলার মানেটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেটা দেখে আসতেছি, ইদানিং কিন্তু আমি দেখতেছি ছাত্র একটু পিছিয়ে পড়ছে কোনো কারণে। মানে ছাত্রদের অনেকগুলা ব্যর্থতা আমি বলবো না ঠিক, আমার কাছে মনে হয় ওনাদের মিডিয়া কাভারেজ পাওয়া যাচ্ছে না, যেখানে যায় সেখানে মার খাচ্ছে, এরকম ব্যাপার আছে। আর ইনফ্যাক্ট এখন পর্যন্ত তাদের দলটা কিন্তু রেজিস্টার্ড না।
পাশাপাশি যদি আপনি বলেন ছাত্রদের ম্যানিফেস্টোটা কি, সেটাও কিন্তু আমরা পাই নাই। অন্যদিকে যদি আপনি আসেন বিএনপি নির্বাচন চায়। তো বিএনপি নির্বাচন চাইতে হইলে অপরাধ নয়, যেহেতু তারা নির্বাহী গণতন্ত্রমুখী দল, তারা ক্ষমতায় থাকছেন, পরীক্ষিত দল। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে মনে হয় আজকে ইউনূস সাহেবের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, যেহেতু বাজারে একটা কথা আছে 5 বছর থাকেন আপনি, এবং এই 5 বছর থাকেন যারা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিএনপির কোনো লোক না। তবে আমি আমার অনেক টকশোর কমেন্টে পাই যে স্যার আমি অমুক দল করি, কিন্তু ইউনূস সরকার থাকুক, এই কমেন্ট আসে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ফিরোজ ভাই আপনিও জানেন যে এরকম কমেন্ট আসে। আমি অমুক দল করি, মানে বারবার বলার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দল, সবাই বলেন অমুক দল করি কিন্তু উনি কিছুদিন থাকুক। তো এটা হলো যে অ্যাকচুয়ালি যারা দেশটাকে ফিল করে। আর একটা হলো যে আপনি আপনার নিজেকে ফিল করা। কারণ কে না চায় যে গাড়ি চলবে, সামনে ফ্ল্যাগ থাকবে, আমি দেশের জন্য কিছুই করতে না পারি, ব্যক্তির জন্য তো পারি, পাওয়ারও থাকে, গাড়ি আগে প্রোটোকল থাকে, কুতকুত করে, ভাল লাগে, এটা কোনো অপরাধ না। এখন আসেন আপনি, যে আপনি যে নির্বাচনটা চাচ্ছেন ডিসেম্বর পর, আমি বারবার বলি ডিসেম্বর পর্যন্ত যারা ধৈর্য ধরেন তারা দুটো কারণে ধৈর্য ধরতে পারেন। এক হইলো ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কেউ পাচ্ছেন না, অথবা ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো ত্রুটি বলতে পারতেছেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি একটা রাজনৈতিক দল করতাম, তাহলে সকাল বিকাল বের করতাম ইউনূস সরকারের ব্যর্থতা কোথায়, উনি কোথায় কোথায় ব্যর্থ হয়েছেন, হাসিনা সরকার থেকে এই সরকারের কাছে আসার পর কোথায় কোথায় ডেটোরিয়েট করছেন। এটা কিন্তু কেউ বলতে পারে না। ঘুরে ফিরে একটা কথাই বলে, গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকারের ক্ষমতা হস্তান্তর করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথাটাকে আমি ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না, এই কারণে যে ক্ষমতায় যারা যাবেন তারা পরীক্ষিত অতীতে ছিলেন, এই কারণে আমি বলছি। প্লাস আমরা যখন দেখি যে আপনি সংস্কার চান, নির্বাচনও চান, সংস্কারের ভিতরে সব দলই আছে, কিন্তু আপনি এই যে জুলাইয়ের একটা ঘটনা ঘটলো, আপনি আমি আমি ছাত্রদের গিয়ে বাদ দেন, একটা ঘটনা তো ঘটছে জুলাইতে, এবং জুলাই সনদ নিয়ে একটা কথা আছে, এবং ছাত্ররা কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, প্রথম স্বাধীনতা বলেনি। তা দ্বিতীয় স্বাধীনতা মানে প্রথম একটা ইতিহাস আছে, সেটাকে কিন্তু কোনো দলই রিকগনাইজ করছে না। অথচ আজকে যারা আমরা কথা বলি তারা কিন্তু ওই 36শে জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। তো আমার কাছে মনে হয় সেখানে একটা সম্মান তাদের পাওনা। এখন এটার মানে হচ্ছে, আমি আমি টকশো করে দেখতেছি, তো এই আপনার সাথে কথা বলেও দেখতেছি, কখনো আমি কি বলে এনসিপির দালাল, কখনো বিএনপির দালাল, কখনো জামাতের দালাল, এগুলো হচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, কেউ বিবেচনায় নেয় না, এক। আর আমার কাছে মনে হয় কোয়ালিটির লোকজন টকশো দেখে কিনা সেটাও আমার মানে আমার সন্দেহ আছে। বাট যারা বলেন সিংহভাগ পজিটিভ বলেন। আমি এখন যে জায়গাটায় যাব আপনাকে বলি, আপনি সিম্পল আসেন, যে আমরা যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, তাহলে বিগত সরকার যে নির্বাচন করলো, গত 2008-এরটা বাদ দিলাম, 2014, 2018, 2024, এই 2014 নির্বাচনে সবচেয়ে বড় দল আজকের যারা বিএনপি, তারা কিন্তু নির্বাচনে যায় নাই। না যাওয়ার কারণে শেখ হাসিনা 153টা সিট কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে ফেলেছিল। 2018-তে আমরা জানি যে ডক্টর কামাল সাহেবের ট্রাপে পড়ে বিএনপি ফাইনালি নির্বাচনে গেছিল এবং 8টা সিট পেয়েছে। আবার 2024-এ কিন্তু সবসময় কিন্তু বিএনপির কমপ্লেন ছিল, বা বড় দল অন্যান্য জামাতের কমপ্লেন ছিল, সব দলেরই কমপ্লেন ছিল যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা নাই। এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কিন্তু ইনফ্যাক্ট মাঠে প্র্যাকটিক্যালি এটাকে নিশ্চিত করে প্রশাসন। অর্থাৎ এই প্রশাসন 2009-এর পর থেকে 2022-23 পর্যন্ত যারা নিয়োগ পাইছে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং, সেটা হলো আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে করে আনছে, যে যারা আওয়ামী লীগের নামে জিকির করবে, আওয়ামী লীগের জুলুমকে দেখবে পবিত্র একটা কর্ম, এবং আয়নাগরকে দেখবে যে একটা সুন্দর ড্রেসিং টেবিল ওয়ালা রুম, যেখানে সুন্দর সাজুগুজু করবে, এইরকম একটা ব্যাপার। তো এই লোকগুলাকে আনছে, এবং এই লোকগুলো আনার কারণে সব দল নিশ্চিত ছিল লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে আজকে যারা নির্বাচন চাইতেছেন, সেই প্রশাসন কিন্তু সাজানো প্রশাসন আছে, সেই প্রশাসন আপনি যেখান থেকেই রদবদল করেন সবই তারা। তাহলে হঠাৎ করে আপনারা কেন নিশ্চিত হইতেছেন যে এই প্রশাসনের অধীনে নির্বাচন করলে আপনাদের বিজয় সুনিশ্চিত, অথবা সুন্দর একটা নির্বাচন সুনিশ্চিত? কেন বলছি আমি এটা? ইনক্লুসিভ নির্বাচন কিন্তু সেখানে আছে, এখন পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচন বাদ হয়নি। আর ইনক্লুসিভ নির্বাচন মানেই আওয়ামী লীগ। তাহলে প্রশাসনের মধ্যে যদি আমি যাই, টোটাল প্রশাসন সাজানো আওয়ামী লীগের,
আবার আওয়ামী লীগের সুপার দোসর একজন করাপ্ট রাষ্ট্রপতি, তিনিও আছেন সংবিধানের দোহাই দিয়ে। তারপরে বাংলাদেশের দায়িত্বশীল বিরাট বড় একজন কর্মকর্তা সরকারি, তিনি বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। যদি তাই হয়, আবার আওয়ামী লীগ সাজাইছে 16 বছর তার মতো করে, এত কিছুর মধ্যেও যারা নির্বাচন চান তারা কি করে নিশ্চিত হন যে লেভেল প্লেইং ফিল্ড আছে? যদি এমন হতো যে ইনক্লুসিভ নির্বাচন হবে না, অর্থাৎ আওয়ামী লীগ বাদ, তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসেবে আপনাকে নিবে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তাহলে সেই প্রশাসন, যেই প্রশাসনকে আপনারা চরম ভাবে বলছেন স্বৈরাচারের দোসর, এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত 16 বছর, আমি আবারও বলছি, আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে ছিল বাংলাদেশের ইসরায়েল, এবং আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন, এবং সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেই প্রশাসনের অধীনে আপনাদের আস্থাটা এত কেন যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া সত্ত্বেও আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে পতিত সরকার আর যারা নির্বাচনের দিকে জোরালো ভাবে আসতেছেন, তারা কি নিজেদের মধ্যে পার্থক্য দেখেন না? নাকি প্রশাসন ভাবতেছে ওই দুইটা, পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছেন তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না? এই প্রশ্নটা আমি রাখলাম। তা না হলে কোনোভাবে তো আপনি ওই প্রশাসনের উপর আস্থা রাখা যায় না। এক, ইদানিং আরেকটা কিন্তু কথা হচ্ছে। এনসিপি তো বলছে যে, এনসিপি বলছে যে এই প্রশাসন বিএনপি প্রভাবিত, এই কারণেই বিএনপির পক্ষে নির্বাচন সম্ভব না, এবং তারা নির্বাচনে যাবে কিনা তারা ভাবছে। তা এখন এনসিপি কেন বলছে সেটা তার ব্যাখ্যা, কিন্তু আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে যদি এনসিপির কথা বলি, তাহলে এনসিপি তো এখন পর্যন্ত রেজিস্টার্ড দলই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা আন্দোলনে ছিল, এটা ফ্যাক্ট, এবং তাদের আন্দোলনের কারণে কিন্তু বহু লোক এখন মামলা মুক্ত, বহু লোক এখন দেশের বাইরে চলে গেছেন, খুব কমফোর্টেবলি আছেন। আমরা অকৃতজ্ঞ একটা দেশ বা জাতি বলতে পারি, বললে হয়তো মানুষ আমাকে খেপবে। আমরা কিন্তু ইউনুস সাহেবের মাথায় তুলে বসাইছিলাম সবাই মিলে, এবং এক্সেপ্ট আওয়ামী লীগ, মাথায় তুলে আইনে কিন্তু এখন ইউনুস সাহেবকে অথর্ব পর্যন্ত শব্দ প্রয়োগ করছে। যারা অথর্ব বলে তাকে বলছে, তারা কেউ ইউনুস সাহেবের গেটের থেকে 1/2 কিলোমিটার দূরে দাঁড়ায় থাকতে হবে এখনো। আমি কাউকে ছোট করছি না, তবে যারা তাকে বলতেছে অথর্ব, তার নিঃসন্দেহে ছোট। আপনি যদি অন্যকে বড় না করেন, আপনি বড় হবেন না। ইউনুস সাহেব, বললামই তো, আমার ইউনুস সাহেব দেবতা না, তার ভুল ত্রুটি হবে। কিন্তু ইউনুস সাহেব অথর্ব বলে দিচ্ছেন, অথচ দেশ জনতা তাকে বসাইছে। বড় বড় দায়িত্বশীল ক্ষমতাধর যারা পলকে রাজনীতি চেঞ্জ করে দিতে পারে, তারাও বলছে আমরা বাধ্য হয়ে ইউনুস সাহেবকে মেনে নিছি। এটা তামাশা না, সেই অর্থে আমি বলতেছি। সুতরাং আমি তাকে ছোট করতে চাইলেই যে ছোট হবে তা নয়। কিন্তু আমি পাশাপাশি আরেকটা ব্যাপার আমি দেখছি, সম্প্রতি আমি হয়তো বললে অনেকেই ভাবে, আমরা ইদানিং মানে কয়েকদিন আগে দেখলাম একটা বিরাট শোডাউন হয়েছে। শোডাউনটা কি? শোডাউন হলো যে ফিলিস্তিনের পক্ষে বিরাট জনসংযোগ বা সমাবেশ আমরা দেখছি। এখন আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, আমি আপনার টক শোতে বোধহয় চ্যানেল আরেকবার বলছিলাম যে যারা 16 বছরের নির্যাতনে আয়না ঘর, নির্যাতন, জুলুম, বিনা বিচারে হত্যার প্রতিবাদ করতে পারে না, সেই লোকগুলা জড়ো হয়েছে ফিলিস্তিনের পক্ষে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এইটা মনে হয়েছে যে তারা ইনফ্যাক্ট ফিলিস্তিনের পক্ষে দেখানো নয়, বরং কাউকে ক্যাশ করার সুযোগ দিছে এই যে বাংলাদেশে ইসলামী ফোর্সের জাগরণ, যে দেখেন যে বাংলাদেশে ইসলামীরা একত্রিত হইলে কি পরিমাণ শক্তি হয়, এটাকে নেগেটিভ ফর্মে কেউ কেউ ক্যাশ করতেছে বহির্বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমা ব্লকের কাছে। সেক্ষেত্রে সেই কারণে অনেক কিছু হতে পারে। কিন্তু আমি আজকে যেটা বলতেছি যে আমরা নির্বাচন করবো, যেই নির্বাচন এড়ায় গেলাম 2024-এ, মানে একান্ত ভাবে এইটা বইলা যে আমি তুমি দামি, এই নির্বাচন হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নাই, সেই প্রশাসনে এক চুল বদল হয়নি, তাহলে নির্বাচনের ব্যাপারে আস্থাশীল কেন হচ্ছি? নাম্বার ওয়ান, যে ওখানে গেলে কোনো ঘাটতি হবে না, এই এই গ্যারান্টিটা কোথায় পাইলো সেম প্রশাসন নিয়ে? 2 নম্বর, যারা খুব জোরালো ভাবে নির্বাচন চাচ্ছেন, আমি আবারও বলছি, অপরাধ নয় নির্বাচন চাওয়াটা, আমিও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনের পক্ষপাত মানে পক্ষে। সেক্ষেত্রে কেন নির্বাচনটা ডিসেম্বর মতো ওয়েট করতেছি, আমি বারবার বলি, আগায় আনতে পারতেছি না কেন? আর 2 নম্বর হচ্ছে যে ত্রুটিটা কি? কেন আমরা ইউনূস সাহেবের কিন্তু কোনো ডিমেরিট, এই সরকার কোনো ডিমেরিটস নিয়ে কেউ আলাপ করতেছে না, তাদের ব্যর্থতা নিয়ে কেউ আলাপ করতে পারতেছে না। এখন পর্যন্ত কেউ তাদেরকে বলতে পারছে, শুধু একটা কথাই বলে, নির্বাচিত সরকারের কাছে গেলে দেশ ঠিক হয়ে যাবে। ব্যাঠিক কোথায় কোথায় তাদেরকে বলতে হবে জনমত তৈরি করতে হলে। তবে যে পরিস্থিতি সামনে আসতেছে আমি ঠিক জানি না, যেহেতু এনসিপির লোক বলতেছে সামনে তারা নির্বাচনটাকে মানবে না যদি এই বিচার টিচার এগুলা সব না হয়, প্লাস বলতেছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। তো
দিকে ঝুঁকে গেছে, সেটা আমি খুব গুরুত্ব দিই, তারা না দেয় অনিবন্ধিত দল হিসাবে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন নির্বাচনে যেতে চাচ্ছে ওই প্রশাসনের অধীনে, তাহলে তার কথাটাকে কিছু গুরুত্ব দেয়া যায়। তা না হলে তো বলতে পারতো যে অতীত যাই নাই, সেম প্রশাসনই আছে, কিন্তু আজকে নির্বাচনের জন্য আমরা মরিয়া। তাহলে হাউ দে আর এনশিওর যে এই প্রশাসন তাদের কাছে কোনো অসুবিধার কারণ হবে না। দুই, ইউনূস সরকার, উনি কখনো কখনো ছিলেন বিপ্লবী সরকার। ঠিক তারা এখন সুর পাল্টায় বলতেছে একে বিপ্লবী সরকার বললে কথাটা ঠিক হবে না। মানে এই যে সকাল বিকাল ফ্ল্যাকচুয়েট করেন আপনারা, তাতে মানুষ কি আপনাদের উপর আস্থা নিবে? নির্বাচন হোক সেটা ভিন্ন কথা, এখন এই আস্থায় যাওয়াটা তো কঠিন। কেউ কখনো বলছেন সংস্কার আমরা ক্ষমতা আসলে রাখবো না, আবার বলছেন আমরা তো সংস্কার চাই না, সেটা বলি না। মানে এই যে এত ইনকনসিস্টেন্সি, আপনাদের সামঞ্জস্যহীনতার কারণে মানুষের আস্থায় যাওয়াটা কঠিন। এর মানেই না এনসিপি, অনেকে বলেন, একজন টক শো করতেছে, সে বলতেছে যে এনসিপি এই এখনই দল করে এখনই ক্ষমতায় যাবে, এরকম একটা ব্যাপার, এটা টিজিং করা বলে। কেন এনসিপি ক্ষমতায় যেতে পারবে না? আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ নাই, একদম কনফার্ম। কারণ আজকে বিএনপি যে অবস্থাটা আছে, নির্বাচন করলেই সে আসবে, কিন্তু হবে না, না, কোনো কিছুর তো গ্যারান্টি নাই। শেখ হাসিনা 5 তারিখ যাবে তারা জানতেন? আমি ঠিক মিলাইতেই পারি না যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা শেখ হাসিনার পক্ষে এখন কথা বলতেছেন। আমি বলা অপরাধ, মানে আপনার চেঞ্জ কেন? 2 নম্বর হচ্ছে, কোন কোন ইউটিউবে কেউ বলছেন যে 3 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, এবং 3 কোটি আওয়ামী লীগ সমর্থক আপনি দেশ থেকে বের করে দিবেন? পারবেন না। আমিও একমত। যদি তাই হয়, তাহলে 3 কোটি সমর্থক থাকার পর তাদের যদি প্রশাসনের অধীনে, তাদের রাষ্ট্রপতির অধীনে এবং দায়িত্বশীল বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের অধীনে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে তারপরেও, তাহলে আজকে যারা বড় দল হিসাবে আছে এই মুহূর্তে, তাদের নিশ্চয়তা কি যে তারা ক্ষমতায় যাবেন এই প্রশাসনের অধীনে? তাহলে কি তারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এখন যারা যেতে চান এই মুহূর্তে তাদের ভিতরে কোনো পার্থক্য নাই? কিংবা প্রশাসন তাদেরকে একই চোখে দেখবে? অথবা যদি আমি উল্টা দিকে যাই, যে আপনি বিষয়টা যদি ভাবেন ভালো করে, যে 3 কোটি যদি ভোটার আওয়ামী লীগের থেকে থাকে দেশের ভিতরে, যদি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন ডিফারেন্ট, যারা টক শোতে বলছেন, আমি নাম বলছি না, তারা আশা করি বুঝবেন, তাহলে এদের অধীনে যদি নির্বাচন হয়, এখন ফর দ্য টাইম বিং, যদি অন্য তৃতীয় শক্তি মানে তৃতীয় দল কেউ ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর একটা জিনিস আমি বলতে পারি, যে নির্বাচন করলে আজকে যারা নির্বাচন চায় তাদের ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত। তবে পতিত সরকারের বিচার করাটা হবে অনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এবং এই বিচারটা করতে পারবে না, বিচারটা অনিশ্চিত হবে। এ ব্যাপারে নিশ্চিত হয়েই হয়তো প্রশাসন যারা নির্বাচন চায় তাদেরকে সহায়তা করবে, এটা আমার ধারণা বলছি। বাট ইনফ্যাক্ট ওই প্রশাসন আপনাকে একসেপ্ট করবে না। আবার নির্বাচনের পর আপনাকে ক্ষমতায় নিয়ে আশা করি আপনি যথেষ্ট বেকায়দায় পড়বেন এই প্রশাসন দিয়া এবং ওই যে পতিত সরকার তাদের লোক দিয়া। এখন চিন্তা করতে হবে আপনাদের। সুতরাং সেক্ষেত্রে আপনার বিচারটা করা খুব জরুরি। আর সংস্কার বলতে যেটা বোঝায় সেটা ভিন্ন কথা। আরেকটা সংস্কার একটা জটিলতা আছে। আপনি দেখেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ফেরত আসছে। আপনি জানেন, তাকে জানেন তো, মনে আছে আপনার? তত্ত্বাবধায়ক সরকার ফেরত জি আসছে জি সংবিধানে। জি। তত্ত্বাবধায়ক যদি সংবিধানে ফেরত আসে, আপনি নির্বাচন করবেন কিসের অধীনে, কার মাধ্যমে? সংবিধান মোতাবেক যদি করেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো আছে, তাহলে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। আর একে যদি আপনি অনির্বাচিত সরকার বলেন, এর মেয়াদ কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার বলতে কম ইয়েতে কিছু নাই সংবিধানে, তাহলে এর মেয়াদ কি? আবার যদি বলেন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাহলে আসবে কোথায়? তত্ত্বাবধায়ক সরকার আসার শর্তই হইলো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে। একে বলতেছেন অনির্বাচিত, অথচ উনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আসছেন। সুপ্রিম কোর্টে পাঠাইছিলেন কে? আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি। মানে আমি ঠিক বুঝি না দেশটা যাচ্ছে কোথায়। আমি নিশ্চিত করে বলতে পারি, এই দেশের পক্ষে বা বিপক্ষে দেশি বিদেশি শক্তি সবই আমার কাছে মনে হয় একটা এমন একটা জায়গায় আছে, কি গয়রব অবস্থা আছে, কেউ নিশ্চিত না কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু আমরা যারা XYZ এর কথায় নড়তেছি, ভিকটিম কিন্তু আমার দেশের লোক হবে, সেটা পক্ষে বিপক্ষে। আর মোস্তফা ফিরোজের পক্ষে কাজ করতে গিয়ে আমি বিপদে পড়লে মোস্তফা ফিরোজের কিছু আসে যায় না। আর একজন যদি আমার পক্ষে কাজ করতে গিয়ে আরেক জায়গায় বিপদে পড়ে, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা লড়ছি কিসের পিছে? ইনফ্যাক্ট আমাদের ইউনাইটেড হওয়া উচিত দেশ জাতিকে রক্ষা করার জন্য। আমি খুব নিশ্চিত করে বলতেছি যে কেউ দেশ জাতির নিয়ে চিন্তা করে না। এবং আমার কাছে মনে হয় যে ডেড বডি গুলা হইলো জুলাইতে, এগুলা বিফলে যাওয়ার রাস্তা আমরা চলে গেছি, এবং একটা পর্যায়ে মনে হবে জীবন গুলা দিলাম কেন, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। হুম, না একটা মানে কঠিন একটা বাস্তবতা আপনি তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন
যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার পরিণতি কি হতে পারে তার একটা বিশ্লেষণ আবু হেনা রাজ্জাকী আপনাদের সামনে তুলে ধরলেন। অবশ্যই আপনারা এই মতামতের ভিত্তিতে মতামত দেবেন। আমরা এইসব মতামতগুলো নিয়ে আবার আপনাদের কাছে ফিরে থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।